সামনে যেটা গেটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রুমি দরওয়াজা। এই দেখো মাথা মোটাদের অবস্থা দেখো। আর আমাদের 200 কিলোমিটার কমপ্লিট করতে টাইম লাগেছে মাত্র 2.5 ঘন্টা। কি ঘটছে মজা আছে। ওই বাঁশ ফাঁস নিয়ে যাচ্ছে, কি করছে ভাই তলোয়ার দিয়ে। আজকে জার্নিটা হবে 1045। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লখনৌ। তোমাদেরকে কালকে আমি দেখিয়েছিলাম হরিদ্বার থেকে ডাইরেক্ট লখনৌ আসার ভিডিও। তো কালকে আমাদের লখনৌতে ঢুকতে অনেকটা রাত হয়ে গেছিল। আমি আর ডিটেলস বেশি কিছু বলছি না, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি তাও অনুগ্রহ করে ভিডিওটা দেখে নিও। আজকে হচ্ছে একদম আমি চেষ্টা করব লখনৌ থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে যাওয়া। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধুয়েই যে রুট দিয়ে এসেছিলাম বক্সার হয়ে দেন আরঙ্গাবাদ হয়ে সেরকমভাবে যাওয়ার চেষ্টা করব, তা নাহলে অন্য হয়তো গাজীপুর দিয়ে বেরোবো। যাই হোক, বাট পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েটা ধরে যাবো। তো বন্ধুরা তোমরা দেখো না, নবাবের শহর লখনৌকে একদম মর্নিং টাইমে এখন বাজে ঘড়িতে 7:49। মানে আমরা একটা জিনিস দেখেছি, মানে আমি প্রত্যেকদিন একই টাইমে অ্যালার্মটা দিই, 6টার দিকে অ্যালার্মটা দিই। একমাত্র যেদিন কেদারনাথ ট্র্যাক করার জন্য গেছিলাম সেদিনই প্রায় 2:30টার দিকে কি 3টের দিকে হয়তো অ্যালার্ম দিয়েছিলাম। তো তাই জন্য দেখো প্রায় প্রত্যেকদিন আমাদের রুম থেকে বেরোতে 8টার কাছাকাছি বেজেই যায়, আর জার্নি স্টার্ট করতে করতে এরকম 10টা বেজে যায়। তো এখন আমি ফার্স্টে যাচ্ছি একটু রুমি দরওয়াজার দিকে। তো লখনৌতে এসে রুমি দরওয়াজাতে না গেলে কী হয়, আর ওখানে একটু ছবি না তুললে কী হয় বলো। আর তোমরা দেখো না সকালবেলা লখনৌ সিটিকে কতটা ফাঁকা লাগছে। আর কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কী রকম ভিড় ছিল। তো আমরা একদম পুরো লখনৌ সিটির ভেতরে আছে। এটা হচ্ছে ওল্ড লখনৌ বলা যেতে পারে, মানে অ্যাকচুয়াল লখনৌ সিটি এটা। এই দেখো কেমন তালকানা মানুষ। মানে যেতে যেতে মনে হচ্ছে ওই একলা রাস্তাতে গাড়ি চালাচ্ছে। আমরা তো এখানে মানে ঘোরাফেরা করতে এসেছি, ওর গাড়ি চালানো দেখতে এসছে। আর আমরা ঢুকেছিলাম নিউ লখনৌ সাইড দিয়ে, মানে ওই গোমতীনগর ওই সাইড দিয়ে ঢুকেছিলাম। তো ওই সাইডটা নিউ লখনৌ বলে, কারণ ওখানে সব নতুন নতুন বিল্ডিং, নতুন রাস্তা ঘাট। আর ওখানটাতে যত পার্ক আছে, ওখানটাতে পার্কটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা তোমরা একটু গুগলে দেখে নিও কিংবা ইউটিউব দেখে নিও। কিংবা আরেকটা জিনিসও করতে পারো, লখনৌ ট্যুরের আমার চ্যানেলে ভালো রকমভাবে ইনফরমেশন দিয়ে ভিডিও আরও রয়েছে, যেখানে আমি লখনৌ গেছিলাম, যোধপুর, রাজস্থান সব ঘুরেছিলাম, সেই সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তোমাদের জন্য আমি ডিসক্রিপশানে ভিডিওটা দিয়ে দেবো, মানে লিঙ্কটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বড়া ইমাম বাড়ার সামনে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে বড়া ইমাম বাড়ার সামনে যেটা গেটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রুমি দরওয়াজা। বড়া ইমাম বাড়াতে তোমরা একদিন যখন ঘুরতে পারো, এখানটাতেই ভুলভুলাইয়া রয়েছে। আর এর ভেতরে কোনো ছবি ভিডিওগ্রাফি করা পারমিশন নেই। আর এখন আমার মনে হচ্ছে রুমি দরওয়াজার কোনো রকম কোনো কনস্ট্রাকশন চলছে। তো এখান থেকে জাস্ট দেখো, এখান থেকে কত তলা, মানে কটা ফ্লোর দেখা যাচ্ছে। এখানটাতে 3টে ফ্লোর দেখা যাচ্ছে রুমি দরওয়াজা। জাস্ট ভালো করে একটু দেখে নাও, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, সামনে থেকে কটা ফ্লোর আসছে তোমরা জাস্ট দেখে নাও। দেখো এখান থেকে ভালো করে দেখে নাও, এখানে কটা ফ্লোর দেখা যাচ্ছে। 1, 2, 3টে ফ্লোর দেখা যাচ্ছে। এবার দেখো এখান থেকে কটা ফ্লোর দেখা যাচ্ছে, দেখেছো? এখানে 2টো ফ্লোর দেখা যাচ্ছে, 2টো। রুমি দরওয়াজা থেকে সোজা দিকে যদি চলে যাও, ওইদিকে ছোটা ইমাম বাড়া রয়েছে, ওখানে একটা ফটো গ্যালারি রয়েছে। তো ওগুলো তোমরা দেখতে পারো এই আশেপাশে। আর এখানে আসলে পায়ে হেঁটে দেখতে পারবে, কোনো বেশি ঝামেলা নেই। আর লখনৌ ট্যুর 1 থেকে 2 দিন এনাফ, যথেষ্ট হয় 1 থেকে 2 দিনের মধ্যে। এটা হচ্ছে ভুলভুলাইয়া, যে উপরে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ ভুলভুলাইয়া। আর এর ভেতরে কোনো একটা কুয়ো আছে। তো অনেক কিছু ডিটেলস এখানে আছে, তোমরা এসে ঘুরতে পারো। আর চলো এখন আমরা লখনৌকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছি আমাদের যে রয়্যাল ক্যাফে। সেই রয়্যাল ক্যাফে এটার কথা বলছিলাম। এনার চাট, বাস্কেট চাট, জিভে জল চলে আসছে ভাই সব কথা বলতে বলতে। এই বড় সাইজের বাস্কেট চাট খেয়েছিলাম, 350 টাকা মনে দাম ছিল। আমার তার সঙ্গে ছবি, মানে তার সঙ্গে ভিডিও করা আছে, তো সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। এটা হচ্ছে গভর্নর হাউস লখনৌয়ের, এইটা ডান দিকেটা। এই যে কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো বানাস ডায়েরি, মানে এটা আমুলের একটা কোনো ফ্যাক্টরি হতে হবে। দেখো আমুলও লেখা আছে, তার মানে আমুল এইসব জায়গার থেকে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা ডায়েরি ফার্ম থেকে তৈরি হয়। দেখো এখানটাতে আমুলের প্রোডাক্ট তৈরি হয়। দেখো আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি লখনৌর আউটস্কার্টটা দেখায় 994। তো আমরা যেহেতু সিরিজে ঢুকে গেছিলাম, আমাদের অলমোস্ট 40 কিলোমিটার এক্সট্রা জার্নি করতে হয়েছে। তো আমাদের আজকে জার্নিটা হবে
1045 কিলোমিটারের। এই হচ্ছে আমরা উপর দিয়ে দেখো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ঢোকার রাস্তা, ওপাশ দিয়ে হচ্ছে নামার রাস্তা। তো ওখানে ওঠার আগে আমি ভাবলাম যে ওখানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে যেতে আর খাবার দাবার ভালো পাবো না, তো এখানটাতে ছোলে কুলচে হচ্ছে, তো গরম গরম ছোলে কুলচে খেয়ে নিই আমরা। খেয়ে দিয়ে একেবারে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবারে। দেখো দাদারা খাচ্ছে, দেখে তো টেস্টি লাগছে। তো ফাইনালি বন্ধুরা আমরা নবাবের শহর লখনৌ থেকে বেরিয়ে উঠে পড়েছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর মেবি 8-9 কিলোমিটার বাদে চলে আসবে আমাদের টোল ট্যাক্সের জায়গা। তো অসুবিধা নেই, আমার কাছে খুচরো টাকা আছে, আর আমি আগের বার খুচরো টাকা দিয়েছিলাম। আর একটা ইনফরমেশন দিচ্ছি, তোমরা এখানে অনলাইনে টাকা পয়সা নিয়ে এসো না, ক্যাশ রেখো, কারণ অনলাইন অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। তো বন্ধুরা আমরা পার্চি কাটিয়ে নিলাম 345 টাকার, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। আমি তো খেয়ালই করিনি আমাদের এই ট্যুরের 3000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। হয়তো খুবই নয়েজ আসছে, কারণ আমার গাড়ির স্পিড এখন 120-তে আছে। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে লিমিট 100, বাট যা ফাঁকা রাস্তা 100-তে ভাই কন্ট্রোল করা যায় না, আরও বেশি তুলতে হয়। আমার গাড়ি 120 কন্টিনিউ চলছে। আর 3000 কিলোমিটার আমার এই ট্যুরের কমপ্লিট হয়ে গেছে। মানে আমার লাইফের প্রেজেন্ট টাইমের সব থেকে লংগেস্ট ট্যুর হচ্ছে এইটা। এই দেখো হার্লে ডেভিডসন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। হার্লে ডেভিডসনের থেকেও স্পিডে যাচ্ছি আমি, ভাবতে পারছো? হার্লে ডেভিডসন আমার পেছনে পেছনে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দেখো প্রত্যেক 100 কিলোমিটার বাদে বাদে এই ক্যামেরাগুলো তোমরা পেয়ে যাবে। এখানে তো স্পিড উঠবে, আমার 80 উঠেছে। যদি এখানে 100 বেশি স্পিড ওঠে তো তোমাদের ফাইন লেগে যাবে। আর আমাদের 200 কিলোমিটার কমপ্লিট করতে টাইম লাগিয়েছে মাত্র 2.5 ঘন্টা। এখন বাজে 12:46 আর আমরা এক্সিট টোল গেটে চলে এসেছি। 9:02 স্টার্ট করেছিলাম, 12:46 না 9টাতে স্টার্ট করেছি, 12:46। তার মানে কি হলো 334 কিলোমিটার কভার করলাম আমি 3 ঘন্টা 46 মিনিটে। তখন আমরা ছিলাম উত্তরপ্রদেশে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে উত্তরপ্রদেশ আর বিহারের বর্ডার। তো এই ব্রিজে উঠে যখন ব্রিজটা পার করে ফেলবো, তো এই ব্রিজটা হচ্ছে উত্তরপ্রদেশ আর বিহারের বর্ডার। তো ওই ব্রিজটা পার করে ফেললেই ওই পারে চলে গেলে আমরা বিহারে এন্ট্রি নিয়ে নেবো। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। কত বিহারেও দুর্গাপুজো হচ্ছে, কত সুন্দর প্যান্ডেল করেছে ছোটখাটোর মধ্যে। লখনৌতে আমরা দেখেছি, বিহারও দুর্গাপুজো এখন মানে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাহ। আর এখানে কি করছে, হাওয়ান টাওয়ান হচ্ছে নাকি কোনো রকম? হাওয়ান টাওয়ান হচ্ছে পুজো পাঠের জন্য, কিছু আগুন টাগুন জ্বলাচ্ছে। প্রথমবার কোনো একটা টোল প্লাজাতে দেখলাম যে আমাদের বাইক যাওয়ার রাস্তা এত থার্ড ক্লাস। এটা বিহারের থেকে এক্সপেক্ট করিনি। হ্যাঁ, এখন আমরা জাস্ট কিছু দূর এসেছি আর এখানটাতে পুরো জ্যামে ফেসে গেছি। জ্যামটা জাস্ট দেখো কিসের। এখানে দুর্গা পুজো হচ্ছে, তার জন্য লোকে সব বেরিয়েছে, ভিড় জমে গেছে। আগে আমি ভাবতাম যে বিহারে ছট পুজোটা খুব বড় করে হয়, এখন তো দেখছি দুর্গা পুজোটাও অনেক বড় করে হয় আর প্রচুর লোকজন বেরোয়। দিনের বেলা যেরকম আমরা ঠাকুর দেখতে বেরোই, এখানেও তেমন বেরিয়েছে। দেখো কি সুন্দর সবুজ খেতে ভরা মাঠ, আর পাশে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, মানে অসাধারণ একটা ভিউ আসছে। আমরা আর ঔরঙ্গাবাদের কাছাকাছি চলেই এসেছি, তার আগে এত সুন্দর একটা ভিউ। অনেকক্ষণ মানে এখানে আসার পর থেকে এই ফার্স্ট এত সুন্দর ভিউ আর প্লাস এত সুন্দর একটা রাস্তা পেলাম। এই দেখো, এই দেখো, এই দেখো মাথা মোটাদের অবস্থা দেখো। বাহ, বাপের রাস্তা দেখেছো? মনে হচ্ছে এদের বাপের রাস্তা। মানে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে ফটোশুট। বাহ, এই না হলে বিহার? এই তো বিহারের গৌরব, কি সুন্দর। মানে
এখানে মানে এনেছে, এটা এনেছে মাঝখানে ফ্লাইওভারের উপরে গাড়ি দাঁড় করে রেখে ফটোশুট করতে। বাহ বাহ বাহ, কত বড় আওয়াজ এরা, ভাবো এদের ওরা কিছু বলতে যাও তোমাকে মারতে চলে আসবে। যা নয় তাই, যা নয় তাই। আমি তো একটা মাঝখানে একটা ভালো যে রাস্তাটা বন্ধ আছে, ভুলবশত মানে চলে এসে হয়তো ফ্লাইওভার হয় না যে ইনকমপ্লিট ফ্লাইওভার থাকে, ওই অর্ধেক হচ্ছে অর্ধেক হয়নি, তাই ওরা এরকম গাড়ি তৈরি রেখেছে। বলছে না, এটা কমপ্লিট ফ্লাইওভার, তারপরে রেখে দিচ্ছে গাড়ি। বাহ, হ্যাঁ একটু দেখো যা সামনের বাইকটাতে মেয়েটা কোথায় বসেছে, কেমন করে বসে আছে দেখো, মানে বেচারির জায়গায় নেই। ও 4 জন বসেছে, বাচ্চা, একটা বাচ্চা আবার ট্যাঙ্কির উপরে ছিল। মানে আমি কন্টিনিউ এরকমই দেখছি, কোনো বাইকে একজন মানে থাকছে না, সব বাইকে 3 জন 4 জন করে, তাও আবার এরকম দুর্বিষহ ভাবে চলছে। দেখো এখানে কি হচ্ছে বুঝতে পারছি না। একটু আগে দেখলাম লাল রঙের কাপড় জড়িয়ে কোনো একটা বড় গাছের গুড়িরা বাঁশ নিয়ে যাচ্ছিল, এখন আবার দেখো লাঠি সোটা নিয়ে সব ছুটছে। কি হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। মানে বিহারে পুজোটাকে একটা অন্যরকম ভাবে আমি দেখতে পাচ্ছি, কি ঘটছে, মজা আছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো বাঁশ ফাঁস নিয়ে যাচ্ছে, কি করছে ভাই, তলোয়ার টলোয়ার দিয়ে কি হচ্ছে ভাই, क्या हो रहा है सब? ধরো ধরো ধরো। বিহারে বললাম তো দুর্গাপুজোটাকে একদম নতুন ভাবে, অন্যরকম ভাবে দেখছি পুরো। এরকম দুর্গাপুজোতে কিছু ঘটে আমার জানা ছিল না ভাই। বাঁশ টাশে কাপড়, লাল কাপড় পেঁচিয়ে, লাঠি তলোয়ার নিয়ে ছোটাছুটি, ও ভয়ঙ্কর ব্যাপার। ফাইনালি আমরা ঔরঙ্গাবাদে পৌঁছে গেছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 4:50 মতো। আর এই সেম জায়গাটা থেকে আমি যখন গেছিলাম তখন পুরো কনফিউজ ছিলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেস সাথে কী করবো। তো সেই হিসাবে সবার কথা শুনতে শুনতে আগে আমি প্রায় সাসারাম পর্যন্ত চলে গেছিলাম, গিয়ে তখন সাসারাম ভেতর দিয়ে বক্সার গেছিলাম। এই রাস্তাটা আমাকে গুগল ম্যাপ শো করেছিল, বাট কেউ আমাকে বলতে পারছিল না সঠিকভাবে। যাই হোক, এই রাস্তাটা ভালো, যা মানে পার্সেন্টেজটা একদমই অল্প। আর তারপর এখন যখন পুজোর টাইম হয়েছে, তো সেই টাইমে আরও বেশি কনজেস্টেড হয়ে গেছে। তো আমি 4 ঘন্টাতে 345 কিলোমিটার এসেছি, আর বাকি 120 কিলোমিটার, মানে 4 ঘন্টাতে 120 কিলোমিটার এসেছে। তোমরাই ডিসাইড করে নাও যে কতটা কনজেস্টেড ছিল এই রাস্তাটা। এখন বাজে ঘড়িতে 6:46। মানে আমরা ঝাড়খণ্ডের চৌপারনে ঢুকলাম, আর দেখো কত লাইটিং হয়ে আছে এখানটাতে। জানি না কি কারণে লাইটিং, বাট ভালো মতো লাইটিং হয়ে আছে। আর সামনে আমাদের সঙ্গে একটা দাদা ও পরিচয় হলো, তো উনিও ডানলপের দিকে যাচ্ছে। তো ওনার সঙ্গে আমরা একসঙ্গে যাচ্ছি, তার কারণ এই ঝাড়খণ্ডের এলাকাতে সন্ধ্যেবেলার দিকে একটু ছিনতাইয়ের ব্যাপার হয়, স্ন্যাচিংয়ের ব্যাপারটা থাকে। তো আমার একটু গোপ্রো ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো বলে চেঞ্জ করছিলাম, তো দাদা একটু আগে চলে গেল। তো দাদাকে গিয়ে আবার ধরতে হবে, আমাকে একসঙ্গে যেতে হবে, কারণ এই জায়গাতে জঙ্গল টঙ্গল থাকে, আর এখানে বাইকে করে এসে ছিনতাইয়ের ব্যাপারটা থাকে। তো যারা এই সময়ে এখান দিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছো, একলা যেও না, সঙ্গে কেউ যদি থাকে তাহলে যেও। একলা গেলে একটু রিস্কের ব্যাপার হয়ে যায়, কারণ ওরা বাইকে না 2-3 জন থাকবে, কিংবা একটা বাইকে 2-3 জন থাকবে। তো এটা কিছু একটা চিন্তাবাজি হলে একটা সমস্যা হয়ে যাবে, তাই না? তো সেই কারণে একটু জলে ভেবে আমি লাকিলি দাদাকে পেয়ে গেছিলাম। দাদা বেনারস থেকে আসছিল। এই যে দাদা ডান দিক দিয়ে যাচ্ছে রয়্যাল এনফিল্ডে করে, আর আমরা তার পাশেই যাচ্ছি। একসঙ্গে যেতে হবে, যতদূর যাওয়ার একসঙ্গে যাব, তারপরে দেখছি কি করা যেতে পারে। দাদা না থাকলে আমি অতক্ষণ হয়তো একটা হোটেল টোটেল নিয়ে থেকে যেতাম কোথাও। তো যেতে যেতে আমরা এই ধাবাতে একটু দাঁড়ালাম। এবার এখানটাতে একটু চাটা খাই, খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। দাদারা আছে, একসঙ্গে আমরা বেরোবো। যে আমাদের গাড়ি এখানে রেখে দিয়েছি। আর এখন বাজে অলমোস্ট ঘড়িতে 8:30 মতো বাজে। তো 8টা মতোই বাজে, দেখে নি। হ্যাঁ, 7:45 মতো বাজে। এখান থেকে এখনও আমাদের যা ডিস্টেন্স শো করছে বাড়ির, অলমোস্ট 350 কিলোমিটার মতো ডিস্টেন্স শো করছে। তো চাটা খাই, খেয়ে দিয়ে বেরোই।
এই দেখো ধানবাদের দুর্গাপুজো কি সুন্দর প্যান্ডেল করেছে, বাহ অসাধারণ সুন্দর প্যান্ডেল, আর সামনে প্রচুর ভিড়। কি সুন্দর প্যান্ডেল। তো ধানবাদে ওখানে ঠাকুর দেখতে যেতে এদিকে এসে দেখলাম এগরোল চাউমিনের গন্ধ পেলাম, তো এখানে দাঁড়িয়ে বললাম ডিনার করার জন্য। তাহলে এখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক, আগে দেখি কী পাওয়া যায়। এগরোল চাউমিন ভাই কতদিন বাদে, না কতদিন মানে কালকে থেকে নিয়ে নেমে আমিষ খাওয়া শুরু করে দিয়েছি, বাট এই সমস্ত জিনিস অনেক দিন বাদে পেলাম। দেখি কি খাওয়া যায়। আর রাত্রেবেলা এখন দেখো ফুল জমজমাট রয়েছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা ওখান থেকে আমরা এগরোল বিরিয়ানি আর চাউমিন খেলাম, মানে আমি আর পুতুল এগরোল খেলাম, দাদা আর বৌদি বিরিয়ানি আর চাউমিন খেলো। আর সিরিয়াসলি বলছি এতক্ষণ ভালো এনার্জি ছিল জানো, এ খাওয়ার পরে না কেমন শরীরটা একটু ল্যাদ মারছে, একটু শরীরটা কেমন ভারী ভারী লাগছে, মানে আমার বসানটা হাতটা ধরে মাথা টাথা ধরে ভারী ভারী লাগছে। মনে হচ্ছে আমি হ্যান্ডেলটা গাড়ি মানে বাইকের হ্যান্ডেলটা কেমন কেন ধরে যখন উপর থেকে ধরেছি, শরীরটা এখন হালকা হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, মানে রীতিমতো টায়ার্ড হয়ে গেছে, ঘুম পাচ্ছে। এটা হচ্ছে মধ্যে কথা, যতক্ষণ পেটটা খালি ছিল ঠিকঠাকই ছিল। আর যে সামনে দাদারা বেরোচ্ছে, দাদারা একটু বাদে ধানবাদ থেকে নান দিকে কি চিরকোন্ডার কোনো রাস্তা বললো, ওখান দিয়ে বাঁকুড়া চলে যাবে, তারপরে আমরা সোজা একলা একলা বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তারা সাইডে চলে গেল, আমরা জিটি রোড মানে NH-19 ধরে বেরিয়ে যাচ্ছি। ওফ, ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই যে রাস্তাটা কালো রাস্তাটা, এখান দিয়ে ধরে দাদা চলে গেলো। এবার যা বাকি জার্নিটা আমাদেরকেই একলা করতে হবে। এখন বাজে রাত্রি 1টা, আর আমরা আছি অন্ডালে। অন্ডালে এখানে একটা প্যান্ডেল হয়েছে, রাস্তার থেকে দেখছিলাম, খুবই সুন্দর লাগছে। আর চাইনিজ সিমের উপর কোনো একটা চাইনিজ টেম্পল টাইপের করেছে, এখানে একটু মেলা মতো বসেছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো গোপ্রোতে একটু দূরের থেকে হয়তো ক্যাপচার করছে, বাট খুব সুন্দর লাগছে প্যান্ডেল। আমি ও পাশে ঘুরে যেতে পারবো না, ও পাশে ঘুরে যাওয়া মানে আমার আবার টাইম ওয়েস্ট হবে, এই পাশে ঘোরো আবার ওদিকে গিয়ে ইউটার্ন করো। তো তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে? চলো বেরিয়ে যাই। পানাগড়ে আমরা ঢুকে গেছি, আর এখন আমরা একমাত্র রাস্তাতে আছি যে যাচ্ছে দিকে, আর কাউকে নেই। বিগত 5-10 কিলোমিটার হয়ে গেল, আর পেছনে দেখো আরেকজন আসলো, পেছনে কিছু লরি আছে, লরিদেরকে আটকে রেখে দিয়েছে, হয়তো ঢুকতে দিচ্ছে না, কোনো রিজন হবে তো, সামনে পুজোর জন্য কোনো যায় না। বড় বড় সাইজের লরি ছিল। আর পানাগড়ে ঢুকছি, পানাগড়ে ঢোকার পর থেকে রাস্তা হয়ে যাবে খারাপ, তো যতটা পেরেছিলাম পানাগড়ে আমি ট্রেনে নিয়েছি। এখন হচ্ছে সকালই তো বলবো, সকাল 2:30 কিংবা রাত 2:30, যা বললো না কেন একই ব্যাপার। আর আমরা ঢুকে গেছি বর্ধমান শহরে। এখানেও দেখো আলোয় আলোকিত হয়ে আছে শহরটা, দূরের থেকে আলো দেখা যাচ্ছে, চারিদিকে দেখো লাইটিং। প্যান্ডেল একটা দেখেছিলাম সামান্য, অতটা ভালোভাবে দেখিনি, ছোটোখাটো বলে। আর দেখো কত লোক বর্ধমানে, এখানে ভালো পুজো হয়, বর্ধমানে ভালো পুজো হয়। ব্যাস এখানে হয়ে যাবে জামে, দেখো শুরু হয়ে গেল। এখনো বর্ধমানের লোকেরা জাগুন, সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, মনে হচ্ছে এখন সন্ধেবেলা। এই দেখো কত প্যান্ডেল, সবাই ঠাকুর দেখছে। আর সবাই ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে আমাদেরকেও দেখছে যে এরা কারা, কোন পাগল এরা, পুজোর মধ্যে এরকম রাইডিং ড্রেসপত্র পরে বেরিয়েছে, নাহলে যাচ্ছে, এরকম একটা ভাবনা চিন্তা যে এটা কারা পুজোর মধ্যে এরকম ড্রেসপত্র পরে যাচ্ছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় দেখো 4:03 সকালবেলা। তো আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ির কাছে। তো সকালবেলা আমাদের গতকালকে জার্নি স্টার্ট হয়েছিল সকাল 8:30 থেকে, আর আমরা এখন পৌঁছে গেছি 4টের সময়। তো অলমোস্ট যদি আমি হিসাব করে দেখি, তাহলে কত 20 ঘন্টা, হ্যাঁ 20 ঘন্টা মতো, 20.5 ঘন্টা বলতে পারো, কারণ 8:30 থেকে হচ্ছে। তো 20.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে। তো লখনৌ থেকে এখানকে আসা যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে কিছু জানার থাকলে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা এরকম লং ট্যুরের প্ল্যান করছে এবং এই রুটের প্ল্যান করছে। তোমাদের লাইক শেয়ার কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো প্লিজ আমাদের মোটিভেট করার জন্য একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি নেক্সট একটা নতুন সিরিজ নিয়ে তোমাদের কাছে আসবো। ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।